আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সেভ দ্য রুট অফ আর্থ। সেভ দ্য রুট অফ আর্থ বলতে পৃথিবীর মূলকে বোঝানো হয়। পৃথিবীর মূল হচ্ছে মাটি। আমরা সাধারণত বাংলাদেশে দুই ধরনের মাটির জনিত সমস্যা দেখতে পাই। একটা হচ্ছে সয়েল পলিউশন, দ্বিতীয় হচ্ছে রিভার ইরোশন। এর প্রথমে আসা যাক রিভার ইরোশনের ব্যাপারে। আমরা দেখতে পাই যে প্রতি বছর বন্যার কারণে হাজার হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই ক্ষেত্রে সরকার বা যারা বিশ্লেষকরা আছে তারা আমাদের বলে কি গাছ লাগানোর জন্য, কিন্তু গাছ লাগানোটা কিন্তু খুব এফেক্টিভ না। দেখা যায় যে আমরা যদি নদীর তীরে গাছ লাগাই, সেই ক্ষেত্রে প্রবল স্রোতের ফলে যখন কোনো গাছ বড় হওয়ার পর এই যেটা স্রোত আছে, স্রোতের কারণে মাটি ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার ফলে গাছটা একটা ইমব্যালেন্স পজিশনে চলে যায়। গাছটা ইমব্যালেন্স পজিশনে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় মাটিগুলো ক্ষয়ে পড়ে গেছে, গাছটা ইমব্যালেন্স পজিশনে চলে আসছে, গাছটা সাইডে হেলে পড়ে যায়। গাছ সাইডে হেলে পড়ার সময় তার শক্ত রুটের মাধ্যমে সে যে মাটিগুলোকে আঁকড়ে ধরেছিল সেগুলো শুদ্ধ সে পড়ে যায়। সেগুলো সে পড়ে যাওয়ার ক্ষেত্রে সে মাটিগুলো আমরা সেভ করতে পারতেছি না, আমরা পারতেছি গাছটাকে সেভ করতে। আর যেহেতু মাটি আর মাটির নিচে দিয়ে যাইতে পারতেছে না, মাটি সি লেভেল রাইজ হচ্ছে, আমাদের পরের জমিগুলোকে সে অ্যাটাক করার জন্য নদী প্রস্তুত হয়ে যায়। এবং বন্যা মৌসুম ছাড়াও দেখা যাচ্ছে নদী ভাঙনটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যে এই পদক্ষেপটা গ্রহণ করেছি সেটা হলো আমরা ভেটিভার গ্রাস রোপণ করব। যে ভেটিভার গ্রাসের রুট 7 থেকে 14 ফিট পর্যন্ত মাটির গভীরে যেতে পারে, আর এই রুটগুলো অনেক শক্ত প্রকৃতির হয়ে থাকে এবং অনেক ঘন প্রকৃতির হয়ে থাকে। তো তারা মাটির নিচে গিয়ে নিজের মধ্যে একটা ইন্টারকানেকশন তৈরি করবে, আর এত ভালো একটা নেটওয়ার্ক হওয়ার কারণে তাদের পুরো আগে যেমন একটা ছোটখাটো জায়গা নিয়েও পুরো মাটিটাকে উপড়ে ফেলে দিচ্ছে, এক্ষেত্রে সেটা আর হবে না। কারণ এক সাইডে ফালানোর জন্য তাদের পুরো জিনিসটার জন্য ফোর্স দেওয়া লাগবে, কারণ সবগুলা শিকড় দ্বারা ইন্টারকানেক্টেড হয়ে আছে আর শিকড়গুলো মাটিটাকে আঁকড়ে ধরে আছে। তো এত বড় একটা জায়গা বা বড় পরিসরে যে পরিমাণ জায়গায় আমরা ঘাসগুলো রোপণ করবো সেগুলোকে একসাথে ভেঙে আনা কোনোভাবেই পসিবল না। তার কারণে আমরা রিভার ইরোশন থেকে আমরা মুক্তি পেতে পারি। আর অন্যভাবে আমরা দেখতে পাই যে আমাদের সয়েল পলিউশন হয়। সয়েল পলিউশন সাধারণত দুইভাবে হয়ে থাকে। প্রথম কথা এই যে ইনঅর্গানিক কম্পাউন্ডস এর জন্য হয়ে থাকে, আর মাটিতে পড়ে থাকা কন্টামিনেন্টস এর জন্য হয়ে থাকে। তো এগুলো রিমুভ করার জন্য ফাইটোএক্সট্রাকশন নামক কিছু বিক্রিয়া থাকে যেগুলো কিছু স্পেসিফিক গাছ দিতে পারে। এর মধ্যে ফার্ন জাতীয় গাছগুলো উল্লেখযোগ্য। তবে ফার্ন জাতীয় গাছগুলো আমরা লাগাবো না, কারণ তাদের বাণিজ্যিক কোনো লাভ নেই। তো আমরা যেই গাছগুলো ব্যবহার করতে পারি ফাইটোএক্সট্রাকশন নেওয়ার জন্য আর মাটিগুলোর থেকে ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো এক্সট্রাক্ট করার জন্য, এই তিনটি গাছ হলো মেইজ বা ভুট্টা, তারপর সানফ্লাওয়ার আছে, এবং আছে আমাদের ফিল্ড মাস্টার্ড বা সরিষা থেকে আমরা সরিষার তেল পাচ্ছি, সানফ্লাওয়ার থেকে আমরা সানফ্লাওয়ার অয়েল পাচ্ছি, তারপর ভুট্টা থেকে আমরা ভুট্টাও পাচ্ছি, কর্নফ্লাওয়ারও পাচ্ছি। এতে আমরা বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছি, আর আমাদের সয়েল পলিউশন থেকে আমরা রোধ করতে পারছি, আমাদের অনেকাংশেই মিটে যাচ্ছে। এবার আরেকটা বিষয় দেখা যাক, আমরা যেসব সলিড প্লাস্টিক গুলো আছে যেগুলা আমরা চত্রে ফেলে রাখি, সেই প্লাস্টিক গুলোকে আমরা যদি কম্পোস্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা 4টা পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমরা পেস্টালোটিওপিস মাইক্রোস্পোরা নামক একটা ফাঙ্গাস ইউজ করতে পারি, আমরা অয়েস্টার ফাঙ্গাস ইউজ করতে পারি, ট্যানোব্রিও মনিটর ইউজ করতে পারি, কিংবা এই মনিটরের যে লার্ভাটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে দেখা যায় যেটা প্রথমত আসলে ফাঙ্গাসের ব্যাপারে, ফাঙ্গাসটা হচ্ছে খুবই রেয়ার একটা ফাঙ্গাস, এবং শুধু এটা অ্যামাজনিয়ান রেইন ফরেস্ট অফ ইকুয়েডরে পাওয়া যায়। আর এটা শিপ করে আনতে কষ্ট অনেক বেশি হবে, তাই আমরা এখন আমাদের প্রশ্ন আসতে পারে কেন আমরা এটা আনবো। এটা আনার ক্ষেত্রে আমরা একটা সিচুয়েশন কল্পনা করতে পারি। ধরেন বাংলাদেশে কোনো একটা ছোট খাটো জায়গায় আমরা সবগুলো প্লাস্টিক একত্র করে আমাদের রাখার কোনো জায়গা নেই, এবং কোনো জায়গায় যদি আমরা রাখিও সেটা 200 বছর বা 300 বছরের মধ্যে আর ওই প্লাস্টিকগুলো পচতেছে না, আর সেই 200 বছর আমাদের ওই জায়গাটা অকুপাই করে রাখবে। তো আমরা চাইলে সেসব জায়গায় আমরা এই মাশরুমগুলো ইউজ করতে পারি, এই মাশরুমগুলো রোপণ করতে পারি। এগুলো অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এবং এটার জন্য কোনো সানলাইটেরও প্রয়োজন পড়ে না। তো আমরা চাইলে এগুলো বদ্ধ করে আমরা প্লাস্টিক ডিকম্পোজ করতে পারি, কারণ এটা প্রাইমারি খাবার হিসেবে এটা প্লাস্টিক থেকে সরাসরি তার প্রয়োজনীয় উপাদান এক্সট্রাক্ট করতে পারে। আর সেকেন্ডলি আমরা ঘর বাড়ির জন্য যেটা ইউজ করতে পারি সেটা হলো অয়েস্টার মাশরুম পলিস্টাইরিন ফোম বা এই ধরনের ফোমগুলোকে তারা ডিকম্পোজ করতে পারে। এই ধরনের ফোমগুলোকে ডিকম্পোজ করতে পারার জন্য আমরা যে ফোমগুলো আমরা ঘরের থেকে বাইরে ফেলে দিই, আমরা চাইলে সেগুলো ঘরে রেখে এই ধরনের অয়েস্টার মাশরুমগুলো আমরা চাষ করতে পারি। অয়েস্টার মাশরুম চাষ করার ক্ষেত্রে আমাদের সুবিধা হলো আমরা এগুলো খেতেও পারবো যখন আমাদের প্লাস্টিক ডিকম্পোজ করা হয়ে যাবে। কিন্তু এই হাইলি টক্সিক যেগুলো পেস্টোলিটিভসিস মাইক্রোস্পোরা নামক যে ফাঙ্গাসটা এই মাশরুমটা রয়েছে, সেটা কিন্তু আমরা ঘরে ঘরে চাষ করতে পারছি না, কারণ এটা বিষাক্ত হয়। আমাদের ঘরে যেসব বাচ্চারা রয়েছে তারা যদি এগুলা কোনো ক্রমে ধরে ফেলে বা খেয়ে ফেলে, তাদের এটা মৃত্যু ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রে এটা আমরা ব্যাপকভাবে চাষও করতে পারতেছি না এবং ঘরে ঘরে চাষ করা সম্ভব না।
কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন মাশরুমটা ঘরে ঘরে চাষ করি সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যেটা প্লাস্টিক ওয়েস্ট আছে সেটাও কমে যাচ্ছে, এবং আমরা চাইলে এটা আমাদের দৈনন্দিন খাবার হিসেবে ব্যবহার করতে পারতেছি। এবং এটা যদি আমরা ব্যাপকভাবে চাষ করি তার ফলে আমরা আমাদের যে একটা খাদ্য চাহিদা রয়েছে সেটা আমরা পূরণ করতে পারি। থ্যাংক ইউ।